নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা ছোট লোক। হুড়মুড় দুড়মুড় দুম দাম দূর দড়াম পড়ছে ইট রাবিশ, পড়ছে চুনবালির পলাস্তারার ভারী ভারী থান, পড়ছে নকশা কাজের টুকরো, ফুল লতা মাছ হাতি পাখ পাখালি। বিরাট অট্টালিকার ফাটল ধরা দোতলা ভেঙে নামানো হচ্ছে। না, এত বড় বাড়ি মেজে ঘষে মেরামত করে খাড়া করবার মতো পাগলামি নেই বাড়ির মালিকের। শুধু ওর ঔদ্ধত্য মাথাটাকে ছেঁটে নিজের আয়ত্তে আনার চেষ্টা। 3.5 হাত চওড়া, ভিতরের দেওয়াল ভেঙে নামাতে মুহুর্মুহু ভূমিকম্পে প্রলয় শব্দ তাণ্ডব। তার সঙ্গে পাড়া অন্ধকার করা এক নারকীয় ধুলোর ঝড়। 2-4 হাজার পায়রা বাস্তুহারা হলো, মরল 1000-2000 চামচিকে। হয়তোবা অনেকগুলি মরমর হয়েও মরল না, নতুন করে আশ্রয় খুঁজে নিল স্তূপীকৃত ভাঙা ইটের খাঁজে খাঁজে। পাড়ার ছেলেগুলি আর কোনখানে নেই। মা বাপের সাবধানবাণী নস্যাৎ করে স্কুল পালিয়ে ঘুরছে এরই আশেপাশে। কত দুর্লভ রত্নের হাট এখানে। যে সে বাড়ি তো ভাঙা হচ্ছে না, ভাঙা হচ্ছে বাবুদের বাড়ি। একদা যে বাড়ির দরজা জানালার খিলেনে খিলেনে ছিল 7 রঙা কাঁচের রামধনু 6টা, যার পাখিদার জানালার প্রত্যেকটি শার্সের কাঁচে কাঁচে ছিল লক্ষ্মী সরস্বতী কৃষ্ণরাধা আর 10 মহাবিদ্যার ছাপ, যার দেওয়ালে দেওয়ালে রঙিন ইটালিয়ান টালির বর্ডার। কালের হাওয়ায় সব শোভা সৌন্দর্যই নিশ্চিহ্ন হয়ে গেছে, তবু লুব্ধ শিশুচিত্তের লক্ষ্মী ভাণ্ডার, তবু পুরনো ঐতিহ্যের পাকা দলিল। 7 মহলা অট্টালিকা, তবে সব মহল এক ঝোঁকেই তৈরি হয়নি। প্রয়োজনের তাগিদে চক মিলানো মূল ইমারতের গায়ে গায়ে বেড়েছে নতুন মহল, বেড়েছে ঘর দালান জাফরি খিলেন, পাল্টেছে নকশার ভোল। তখন মল্লিকবাবুদের কি বলবোলাও, নামের ডাকে গগন ফাটে। যতদিন গড়নের কাজ চলেছিল ততদিন কাজ করেছিল লখনৌ ওস্তাদ মিস্ত্রি জাফর আলী, জাফরের ছেলে বাহার আলী, বাহার আলীর ছেলে লতিফ। তারপর এলো ভাঙনের কাজের পালা। ওতে আর মিস্ত্রি দরকার হয়নি। বাবুদের বলবোলাওয়ে ভাঙন ধরিয়েছিল তাদের ভাগ্য আর দুর্মতি। বাড়ির ভাঙনের ভার নিয়েছিল প্রকৃতি। লতিফের ছেলে ফৌজুবাবুদের শেষ কাজ করেছিল পার্টিশনের দেওয়াল তুলে। দেওয়াল তুলে বিবাদ মেটেনি, অতএব প্রবল পক্ষ চলে গেল শহরে জাঁকিয়ে বসতে, এবং দুর্বল পক্ষ দুবেলা তাদের সাপান্ত করে। আর তাদের নির্বংশ হবার মানতে শ্মশানকালীর পুজো করে নিজেই একদিন মরল লিভার পেকে। বিধবা বউটা বাপের বাড়ি পালিয়ে প্রাণ বাঁচালো। জীবনে আর এ মুখ হলো না। তদবধি মল্লিকদের এই 7 মহলা প্রাসাদ চারি বন্ধ করে পড়ে আছে। রাজবাড়ির প্রথম রাজমিস্ত্রি জাফর আলীকে নাকি এই বংশেরই বড় কর্তা নবীন চাঁদ লখনৌ থেকে আনিয়েছিলেন, নতুন বড়লোক হয়ে। আনিয়ে বসত করিয়েছিলেন খাজনা মাপ করা জমি দিয়ে আর বাৎসরিক বৃত্তি দিয়ে। অলিখিত দলিলে ক্ষত লিখিয়ে কেনা গোলামের করে নিয়েছিলেন। আর কোথাও খাট যেতে পারবে না জাফর, গেলে মল্লিকবাবুদের মান যাবে। কাজ তো আছেই, সবসময় কিছু না কিছু, টুকটাক এটা সেটা। আর নেহাত যখন কাজ থাকবে না, তখন বসে বসে তামাক খাও ফুরুত ফুরুত, বিবি ছাওয়াল নিয়ে সোহাগ করো। সোহাগ না পারো কাজিয়া করো, ব্যাস। আর কিছু নয়। আর এদিক ওদিক তাকাবে না, ব্যাস।
বাবুদের মান যখন আপনি গেল, তখন রাজবাড়ির রাজমিস্ত্রি ফৌজু বাধ্য হয়ে নিজের মান খুইয়ে গ্রামের এখানে ওখানে কাজ ধরল, করল অনেক দিন অবধি। দুই বেটা পটপট করে মরে যাবার পর আর তাদের বউ দুটো আলাদা ঘর বাঁধতে যাবার পরও করেছে। কাজ করে মানুষ করেছে মেয়ের ঘরের নাতি জামিরকে। শৈশবে মা মরা জামির ফৌজুর শেষ বয়সের মেয়ে সুফিয়ার ছেলে। ঠাকুরদা বাহার মিস্ত্রির মতো নাকি হাত ছিল ফৌজুর, কিন্তু জীবনে কোনো বাহারের কাজের বায়না পায়নি বেচারা। এই গ্রামে কি আরও 5খানা গ্রামে। মল্লিকবাবুদের মতো এত পয়সা কার আছে যে মাসের পর মাস, বছরের পর বছর মিস্ত্রি পুষে দেওয়ালের কার্নিশে নকশা আঁকাবে? মোটামুটি কাজই করে এসেছে ফৌজু জীবনভর। এখন আর করে না, এখন আর নড়তেই পারে না। চোখ পড়েছে ছানি, চুল দাড়ি সনের নুড়ি, পিঠ দুমড়েছে, মাজা ভেঙেছে, গায়ের চামড়াগুলি কুঁচকে কুঁচকে ঝুলে না পড়ে গায়ের উপর সেঁটে বসেছে, রোদে শুকনো কষি আমের মতো। বুড়ো হয়ে গেছে ফৌজু, বেজায় বুড়ো। কিছুদিন আগে পর্যন্ত একগাছা লাঠি ঠুকঠুকিয়ে একটু আধটু বাইরে বেরিয়েছে, এখন তাও না। সারাদিন ঘরে বসে তামাক টানে আর ঝিমোয়। লাঠি গাছটা রসুই ঘরের কোণে রেখে দিয়েছে জামিরের বউ চাঁদ বেগম বেড়াল তাড়াতে। হঠাৎ একদিন একটা ব্যাপার হলো। 3 পুরুষে ভিটে ছাড়া মল্লিক বংশের বর্তমান বংশধর সুধাংশু মোহন হঠাৎ একদিন মোটর যোগে দেশে এসে হাজির হলেন। এখন সুধাংশু মোহন লক্ষ্মী ছাড়া নন, বরং রীতিমতো লক্ষ্মীমন্তই। নিজের চেষ্টাই লক্ষ্মীমন্ত, কাজেই লক্ষ্মীকে বেঁধে ফেলবার অনেক প্যাঁচ তার মাথায় খেলে। তিনি ভেবে দেখেছেন, এই ঘর অকালের বাজারে ভাঙা হোক, পচা হোক, ঘুণ ধরা হোক, 8 কাটা যাই হোক, দুষ্করা বাড়িখানাকে বেকার বসিয়ে রাখবার কোনো মানেই হয় না। কাজে জুতলেই টাকা আনবে ঘরে, কিছু কায়দা করলেই 200খানা ঘরে 100 ঘর বাস্তুহারাকে ঠাঁই দেওয়া যায়। ওরা তো আর ভালো মন্দ বিচার করবে না, বিচার করবে না নতুন পুরনোর। মাথার ওপর আচ্ছাদন, গায়ের পাশে দেওয়ালের ঘের, শুধু এটুকু পেলেই ওরা বেঁচে যাবে। চক মিলনো 4 দালান জুড়ে বাঁশ আর কার্গেট টিন দিয়ে একটু একটু খোপ কেটে দিলেই চলবে। নবীনচাঁদ মল্লিকের বাগান বাড়ির বারান্দায় যেমন খোপ কাটা ছিল পায়রাদের জন্যে, ঠিক তেমনই। কতটা জল ঢাললে কতখানি জল বাঁধা যাবে তার একটা হিসেব কষে নিয়ে পুলকিত চিত্তে একদিন মোটরে চড়ে দেশে এলেন সুধাংশু মোহন এবং গ্রাম সম্পর্কে জ্ঞাতি ভাই রাজমোহনকে ডেকে বিনীত আবেদন জানালেন। তোমার ভরসাতেই একটা কাজে হাত দিতে এসেছি রাজা। এখন আমাদের মিস্ত্রিদ্বয়কে তো একবার খবর দিতে হয়। ভেবেছিলাম ট্রাক্টর লাগাবো, কিন্তু হাজার হোক, ওরা আমাদের 7 পুরুষের প্রজা, ওদের বঞ্চিত করে। জ্ঞাতি ভাই রাজুর কলকাতায় যাওয়া আসা আছে, সে সুবাদে পরিচয়টা রয়েছে। কাজে ঈর্ষার জ্বালা বুকে চেপে মুখে হাসি টেনে বললেন, যাক, এতদিনে তাহলে ভিটেকে মনে পড়েছে দাদা, দেখে বড় আনন্দ হলো। তবে ভিটের যা অবস্থা হয়েছে, এখন একে মেরামত করে তোলা। দাদা কুণ্ঠিত বিনয়ে বললেন, ঠিক মেরামত করে তোলা নয় রাজু, সে ক্ষমতা কোথায়? কর্তাদের মতো প্রজা ঠোকানো পয়সা তো আর নয়। খেটে খুঁটে খুঁটে জড়ো করা পয়সা। মেরামত তেমন কিছু করব না, ভাবছি দোতলার ওই বড্ড ডেঞ্জারাস দেওয়াল কখানা নামিয়ে দিয়ে মারাত্মক অবস্থাটা কিছু সহনীয় করে নিচের তলাটায় তাপ্তি তুপ্তি দিয়ে কিছু ভাড়া বসিয়ে দেব। হাজার হাজার লোক আশ্রয়ের অভাবে স্টেশনে পড়ে আছে রাজু, চোখে দেখা যায় না। যার যতটুকু সাধ্য সেটুকু না করাও পাপ। বাড়ি মেরামত করতে আসা নয়, শুনেই রাজুর ভারী নিঃশ্বাসটা হালকা হয়ে ছড়িয়ে পড়েছিল। এবার সংকল্পের শেষ শুনে একটু চোরাগোপ্তা হাসি উঁকি মারল ঠোঁটের কোণে।
তবে রাজমোহন সাবধান হতে জানেন। গদগদ কণ্ঠে বললেন, দাদা, চিরদিনই আপনি মহানুভব। কি যে বলো রাজু, সুধাংশু প্রতিবাদ তুললেন। সেসব কিছু নয় রে ভাই, জগতের সবই স্বার্থ ঘটিত। তোমার দাদা তো আর জগৎ ছাড়া নয়, এতে আমারও তো লাভ আছে। তবে সবই তোমার ভরসা, ভাড়াটে বসানো, আদায়পত্র করা, সবই তোমার ঘাড়ে চাপবে। জলে বাস করতে এসে কুমিরের তোয়াজ করাই বুদ্ধিমানের কাজ। রাজু মনে মনে বললেন, কেতার্থ করবেন? আর মুখে বললেন, সে আপনি কিছু ভাববেন না দাদা। সেই আশ্বাসেতেই তো এ কাজে হাত দিতে আসা। এখন হেডমিস্ত্রি কাউকে ডাকলে একটা এস্টিমেট হয়ে যায়। হেডমিস্ত্রি? আলিদের ঘরে হেড আর কে আছে? এক তো ওই ফৌজু, তা সে বেহদ্দ বুড়ো হয়ে গেছে, জ্ঞানগম্যি বলতে আর কিচ্ছু নেই। তার দৌতুর জমির কাজ টাজ করে বটে, হাতও ভালো ছোঁড়ার। যতই হোক ওস্তাদের বংশ তো, তবে ছেলে মানুষ। ছেলে মানুষ? তাই তো। কত বয়স? মানে জোয়ান হয়েছে, 25-26 হবে। ঠিক আছে, তাকে একবার ডাকো দেখি। না পারে অন্য ব্যবস্থা করব, পরে দুষতে পারবে না। জামির এসে সব শুনল। সব মানে বাবুর মতলব। মজুর খরচা করতে রাজি নয় কর্তা। দুধ বেচে গরুর খোরাকি তোলার কায়দা। ভাঙা মাল সব জামির নিক, কর্তা শুধু মাথা মারা গাঁথনির বিলিতি মাটিটা দেবেন, আর দেবেন কিছু টিন, বাঁশ, পেরেক, দড়ি, তার। না, দক্ষিণা টক্ষিণা কিছু নয়। বিবেচনা করুক জামির, না পোষায় কলকাতার কন্ট্রাক্টর আছে। দুমড়ে পড়া বুড়ো দৈত্যের মতো বিশাল দেহ বাড়িটার দিকে চোখ তুলে একবার তাকালো জামির। দেখল 3.5 হাত ভিতরের দেওয়ালের ইটের ওজন। দেখল দামি সেগুন কাঠের পাখি। খড়খড়িদার 2 হাত উঁচু জানালা দরজাগুলো। মনশ্চক্ষে দেখল ভিতরের বনেদি লোহা কাঠের কড়িবর্গা আর সরদালের রাশি। পচে গেছে, উইয়ে ধরেছে, রং জ্বলেছে, ঘুণ ধরেছে, তবু মরা হাতেই লাখ টাকা। কে জানে এই সুযোগে বাবুদের লক্ষ্মীর হাঁড়ি ভাঙা খোলামকুচি থেকে জামিরের ঘরে সৌভাগ্যের বেদি গাঁথা হবে কিনা। রাজি হয়ে গেল জামির। কর্তা ভাবলেন, ঠিক আছে, ওই ভাঙা ইট আর পচা কাঠের বোঝা চুরি সামলে আগলে রেখে দাও। মারবার মতো খদ্দেরদের আশায় কোথায় ঘুরতে মরতে যাব? ঘর থেকে পয়সা বার করতে হবে না, এই ঢের। ঘটনাস্থল থেকে জামির সরে যেতেই রাজমোহন হাত চুলকে চুল বুলিয়ে উঠলেন। করলেন কি দাদা, একেবারে দানছত্তর খুলে বসলেন? এ মতলব আগে আমার কাছে ভাঙলে আমি যে ইহ ইহ ইস কথাই বলে মরা হাতেই। আর কি বলবো, বিশ্বাস করে যদি আমার হাতে দিতেন, এর থেকে আপনাকে লাখ টাকা তুলে দিতে পারতাম। ছি ছি, গিয়ে পড়লো কিনা বেটা মেলেচ্ছর হাতে। দাদা মনে মনে ব্যঙ্গ হাস্যে বললেন, বড্ড আফসোস হচ্ছে না? মুখে উদার অমায়িক হাস্যে বললেন, যেতে দাও ভাই, যেতে দাও, চিরকালের প্রজা ওরা, না হয় পেলেই কিছু। দাওয়ায় বসে তামাক খাচ্ছিল ফৌজু, আর কাশছিল খক খক করে। বেড়া দরজা ঠেলে ঢুকলো জামির। বুড়ো হাতের হুঁকোটা নাতির দিকে এগিয়ে দিয়ে লোমশ ভুরু কুঁচকে প্রশ্ন করল, রাজুবাবু ডেকেছেন কেন রে? 5 পুরুষের বাসে লখনৌয়ের আলী সাহেবের বংশ পরিষ্কার বাঙালি হয়ে গেছে তারা। বলতে গেলে প্রায় আধা আধি হিন্দুই হয়ে গেছে। দাঙ্গার সময় পালায়নি, হাত জড়ো করে বলেছে, রাখতে হয় রাখো আর কাটতে হয় কাটো, কোথায় আর যাব? দাদামশাই প্রশ্নের জবাব চট করে দিল না জামির। এটা চট করে দেবার নয়ও। সংবাদের মধ্যে অপ্রত্যাশিতের বিস্ময় আছে, অজানা লাভের রোমাঞ্চ আছে, রহস্য আছে, বৈচিত্র্য আছে। অতএব আরও কৌতূহল জাগাতে অন্তত মিনিট
দুয়েক নিঃশব্দে তামাক টানা যায়। কি হলো, গোঙা বনে গেলি যে? বলছি। জামির থিতিয়ে জিরিয়ে হুঁকোটা নামিয়ে রেখে টিপে টিপে বলে, রাজুবাবু নিজের কাজে ডাকেনি, ডেকেছে অন্যের কাজে। বলি, সেটা আবার কোন সুমন্দির? বয়স হয়ে অসহিষ্ণুর একশেষ হয়ে গেছে বুড়ো। আরে সেটা হচ্ছে বাবুর বাড়ির কর্তা। বাবুদের বাড়ির? ফৌজু ঘোলাটে চোখ দুটো ঠিকরে বলে, কোন বাবুদের বাড়ির? দশা বুড়োর। বাবু আবার এ তল্লাটে কটা ছেলে? তোদের মল্লিক বাবুদের পোড়ো ভিটের বাবু? কলকাতা থেকে হাওয়া গাড়ি চেপে ভুস করে এলো, কাজগামের কথা পাকা করে ভুস করে চলে গেল। ফজুর মরা গাঙে কি হঠাৎ জোয়ারের স্পন্দন? নইলে ভাঙা কোমর সোজা হয়ে উঠল কি করে? কাঁপা গলায় বলল, কলকাতা থেকে হাওয়া গাড়ি চেপে বাবু এসেছেন মিস্ত্রির খোঁজে, ভিটে সারাবে। সারাবে। জামির তার ছেলের হাসি হেসে বলে, তাহলে আর ভাবনা ছিল না, ভাঙবে গো, ভিটে ভাঙবে। ভিটে ভাঙবে? আধ হাত নিচু হয়ে গেল ফৌজু। হাপরের মতো একটা নিঃশ্বাস ফেলে বলল, এতকাল পরে সাহেব হাওয়া গাড়ি চড়ে গেরামে এলেন ভিটে ভাঙতে? তবা তবা। সবটা ভাঙবে না, পশ্চিমের দালান কোঠাটা ভেঙে নামাবে। ভালোই করছে। মানুষ মারা কল হয়ে রয়েছে, বই তো না। আটফাটা হয়ে দুলছে। কোন দিন অচিত্তির হয়ে পড়ে খেলুড়ে ছেলে পুলের গুলান প্রাণবধ করতে হয়তো। ফৌজু তার শীর্ণ বিশীর্ণ কুৎসিত মুখখানাকে ঘৃণায় আরো কুৎসিত করে বলল, তা হঠাৎ বাবুর এমন ধম্মে মতি হলো যে? জামির মুচকে হেসে বলে, শুধু শুধু না, নিচতলার রুমগুলান ভাড়া খাটাবে গো। ভাড়া খাটাবে? সাত পুরুষের ভিটে ভাড়া খাটাবে? ফৌজুর গায়ে কে যেন এক পাল কেন্ন ছেড়ে দিয়েছে, তাই ছিটফিটিয়ে উঠল সে। কেন, হালার পুতের চুলোয় হাঁড়ি চড়েছে না বুঝি? কেরপা গো দাদা যান, কেরপা। কালো চকচকে মুখে ছুরির ফলার মতো চকচকে একটু হাসি খেলে যায়। এদের যারা নির্বোধ ভেবে বোকা বোঝাতে আসে, তাদের কারো চোখে এ হাসি পড়লে লজ্জায় একেবারে অধোবদন হতো, সন্দেহ তা নেই। ফৌজু তার মুখের চেহারায় গায়ে কেন্ন লাগার অভিব্যক্তি ফুটিয়ে রেখেই বলে, কেরপা আবার কোন সুমন্দিকে? আহা গো, বুঝছো না? দেশ ভিটে ছেড়ে যেনারা এখানে এসে ভেসে বেড়াচ্ছে তেনাদের। বাবুদের 200 খানা রুম পরে থাকতে ওরা ভেসে বেড়াবে? আর একবার হেসে উঠল জামির, হা হা করে। দোমড়ানো পিঠ খাড়া করে বুড়ো হঠাৎ দাঁড়িয়ে ওঠে, ঝাঁঝালো গলায় বলে, ও বাবু তালে এবার ভিটেই ঘুঘু চড়াতে এসেছে। ছেড়ে দে দাদা যান, ছেড়ে দে, তোরই বাকি আর আমারই বাকি। ছানি পড়া ঘলাটে চোখের কালো কোটরে জ্বলে উঠল 2 ডেলা আগুন। জোর দিয়ে কি একটা বলতে গিয়ে বলতে পারে না ফৌজু। দম আটকানো কাশি এসে কণ্ঠ রোধ করে ধরে। শেষ পর্যন্ত বসে পড়ে বলে, আমারই বাকি? তা তুই বলতে পারিস বটে। তুই আর কি দেখলি? ওই এমারত আমার বাপ দাদার পাঁজিরার হার, বুঝলি রে? জামির অবশ্য এই ভাবুকতায় বিচলিত হয় না। বলতে যাচ্ছিল, রাজ্যের কাজেই মশলা মেখে ইট গাঁথা, রাজ্যময় গেঁথে বেড়াচ্ছে সবাই, তার মধ্যে পাঁজরার হার আবিষ্কার করতে গেলে চলবে কেন? বলল না। বুড়োর রকম সকম দেখে আর খ্যাপালো না। হুঁকোটা ফের তুলে নিয়ে টানতে লাগলো, আর ভাবতে লাগলো বিরাট একটা দায়িত্বের কাজ ঝোঁকের মাথায় হাতে নিয়ে ফেলেছে। কিভাবে কাজ আরম্ভ করবে রীতিমতো করে ভাবতে হবে বই কি। ফৌজু একটু নড়ে চড়ে বসে বলে, তোর সঙ্গে শলা তাহলে এমারত ভাঙার? আমার মাথায় কিরে জামু, তুই যদি ওই শয়তানের কাজ নিস। বুড়ো ফৌজুর মাথার দিব্যিতে খুব বেশি বিচলিত দেখা যায় না জামিরকে।
উড়িয়ে দেবার ভঙ্গিতে বলে, ভেঙেই তো যাচ্ছে, দুদিন বাদে তামাম কাঠামোখানাই তো ভূমিসাৎ হয়ে যাবে। যাক, খোদাই নিলে সয়, মানুষে নিলে তো সয় না। নিজের বুকে থাবড়া মেরে বলে বুড়ো, এই নাটমোখানাও তো জীর্ণ হয়ে গেছে, ধাক্কা মেরে ফেলে খতম করতে পারিস? ধ্যাত, তাহলে তুই থাম, ক্যান ক্যান করিস না। ফৌজু জানে জামি রোখা ছেলে, বাবুর সঙ্গে পাকা কথা যদি কয়ে এসে থাকে সে কথা নড়চড় করবে না। তাই একটু ঝিমিয়ে গিয়ে বলে, প্রাণটার মধ্যে কেমন রে করে জামু, ছোটকালে বাড়িতে কত বলবলাও দেখেছি, কত রমরমা, কত দবদবা, তবু তখন কলসির জল তলায় ঠেকেছে, পিদিপের পোলতে জ্বলেছে। বুড়ো যেন সুদূর অতীতে হারিয়ে যায়, বিড়বিড় করে বলে, মেজবাবুর শখের মেজাজ, ঘরের সামনে জাফির দালান তুলল, আমি তখন এই এতটুকু দাদাজানের সাথে সাথে গিয়ে বসে থাকি, হাঁ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখি কেমন করে মশলা মাখে, কেমন করে ঘুরিয়ে ইঁট গেঁথে গেঁথে খিলেন তোলে, আর কেমন করে দেলের গায়ে নকশা আঁকে। দাদাজানের নামের ডাকে তখন গগন ফাটে, নাম শুনে ভিনগা থেকে লোক এসেছে ফুসলে নিয়ে যেতে, বলে ডবল রোজ দেব, সিল্কের বালাপোষ দেব, হ্যান ত্যান, বাগান বাড়ির কার্নিশে নকশার কাজ করে দিতে হবে। দাদাজান মাথা নেড়ে বলল, নেমক খেয়েছি, হারামি করতে পারবুনি, আমি কেনা নফর। তা বাবুরাও মান মর্যাদা রাখতো। দালানের বাহার দেখে মেজকর্তা আহ্লাদে ডগমগ হয়ে গা থেকে শালের জড়া খুলে বাহার মিস্ত্রির গায়ে পরিয়ে দিল। সেসব একদিন গেছে। জামির অবশ্য বুড়োর এই ভ্যান ভ্যানানিতে কান দেয় না, সে তখন মনে মনে লাভ লোকসানের হিসেব কষতে থাকে। কদিন পরেই ঝিমিয়ে পড়া গ্রামের নিস্তরঙ্গ জীবনে তরঙ্গ ওঠে, ভূমিকম্পে ভিত নড়ে, সকাল থেকে সন্ধে অবধি তাণ্ডব শব্দ ওঠে, হুড়মুড়, দুমদুম, দুমদড়াম, পায়রা ওরে, চামচিকে ওরে, ওরে সুরকি ধুলোর আঁধি। গ্রামের লোকের মুখে আর কোনো কথা নেই, শুধু হাই হাই। এতদিন পরে নতুন করে আবার মনে পড়ছে সবাইয়ের, বাবুরা কি ছিল, বাবুদের কি ছিল। প্রত্যক্ষদর্শী দাবিদার বড় কেউ নেই, সবে শোনা কথা, তার উপরে অনেক রং চড়িয়ে নাতি পুতিকে তারা বলে। মিস্ত্রিদের ঘর বাবুদের বাড়ির পিছনে, পুকুরের ধারে। শব্দে শব্দে নাকি কে জানে, ফৌজু আজকাল আর দুপুরের ঘরে টিকতে পারে না, ঝিমোয় না, ঘুমোয় না, হুঁকো হাতে দাওয়ায় বসে থাকে। উঠানের সামনে তেঁতুল গাছটা ঝিরঝির করে নড়ে, বাতাস বয় উড়ো উড়ো। মধ্যাহ্নের নিস্তব্ধ পরিবেশে কালের ব্যবধান হারিয়ে যায়। দেখতে পাই ভাড়ায় বসে বাহার মিস্ত্রি বড় দরজায় মাথায় নকশার কাজ করছে। জোড়া পড়ি, উবলো উবলো নিটোল গড়ন নিয়ে দেওয়ালের গায়ে সেঁটে আছে উড়ন্ত ভঙ্গিতে, ডানায় গাঢ় নীল রঙের প্রলেপ, কটিচ্যুত বসনের রং উজ্জ্বল রক্তিম মাভ। নিচেই দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী এক মুগ্ধ বিহ্বল বালক, পরীর রূপে মুগ্ধ, দাদাজানের কৃতিত্বের মহিমায় মুগ্ধ। ঊর্ধ্বমুখে তাকিয়ে থাকতে থাকতে ঘাড়ের শির টনটন করে, চোখ জ্বালা করে ওঠে, তবু নড়ে না। আর এক মহিময় মেজবাবু, রঙের জেল্লায় আগুন ঝরে, বাবরি কাটা চুলের কেয়ারিতে যেন সিংহের কেশরের ভঙ্গি, লাল লাল চোখ, দেহাকৃত দেহ, দেখলে ভয়ও করে, সমীহও আসে। চোখ মেলে চাওয়া যায় না, তবু চাইতে ইচ্ছে করে। ছোট ছেলেটার ঊর্ধ্বমুখী এই অভিভূত দৃষ্টি দেখে হেসে হেসে বলতেন, বাহার, তোর নাতির একটা পরীর দরকার হয়েছে, ওকে ওর মনের মতন একটা পরী গড়ে দিস। স্বপ্নভঙ্গ হয়। জলপানির টাইমে জামির আসে ভাত খেতে। দূর থেকে দেখেই ফজু হাঁক পাড়ে,
চাঁদ বেগম, ভাত আনো, জামু এলো। চাঁদ বেগমের কিন্তু এ সময় বুড়ো জেগে থাকলে ভালো লাগে না। বুড়োর ভ্যানভ্যানানিতে ওর আর জামিরের সঙ্গে দুটো কথা কয়বার ফুসরত হয় না। তা আজকাল রোজই এই ব্যাপার ঘটছে। পুকুর থেকে হাত পা ধুয়ে আসে জামির, এসে বসে পড়ে গামছা পেতে। চাঁদ বেগম এনামেলের শানকিখানায় ভাত ঢেলে বেপরোয়া, মুহূর্তে উড়েও যায়। ফৌজু খানিকটা কেশ নেড়ে চড়ে বসে ভাঙা ভাঙা গলায় বলে, কাজ কত দূর এগোলো? জামির মাথা নেড়ে বলে, কোথায়? এক একখানা ভিত কি চেওড়া, মাথা নামাচ্ছে আর যেন এক একটা দাওয়া বেরোচ্ছে। কি কাজ গামাই করে থুয়েছিলে কর্তারা, উফ। উফ, ও আর তোদের একেলে ফঙ্গবেনে কাজ নয়। কাদার গাঁথনি দিয়ে এমন দেয়াল তুলতো যে পীরথিমের বুকে বজ্জর হয়ে বসত। জামির মুচকে হেসে বলে, কাদার গাঁথনির গুণ কত, ভিতরে অন্ধে সন্ধে বট অসত্যের জঙ্গল। কথার সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায় ফৌজু। হাতের হুঁকোটা নিয়ে এমন করে ফুঁসে ওঠে মনে হয় মারবে বুঝি। তারপর জামিরি যেন অপরাধী এইভাবে খিঁচিয়ে বলে ওঠে, বলতে শরম লাগে না? হালার পুত হালা, ভিটেকে স্যাল কুকুরের ভাগার করে ফেলে রাখলে জঙ্গল গজাবে না? এই যে সুমিন্দির দেহে এত গুমর, ভাত পানি না দিলে টিকবে? গাঁথনির অপরাধ, থু থু। চাঁদ বেগম ওদিক থেকে চোখ টেপে, বুড়োকে আর খেপিও না। জামির পিঠে হাত বুলানো সুরে বলে, তা বটে, বাবুদেরই অন্যায়। বেরোবার জন্য প্রস্তুত হচ্ছিল জামির। তেঁতুল পাতার ঝিলমিলির দিকে উদাস উদাস ঘোলাটে দৃষ্টি মেলে ফৌজু বলে, এর আগে বাবুদের বাড়ির ভেতরে তো কখনো সে দোষ নাই। জাফরি দালানের ভেতরটা দেখলি? জামির ফতুয়ার বোতাম আটকাতে আটকাতে বলে, আর তোর জাফরি দালান, সে তো খতম। হ্যাঁ? ফৌজু দুরন্ত উত্তেজনায় টাল খেতে খেতে আর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বসে পড়ে বলে, কি কইলি? কইলি কি তুই? এই দেখো বুড়োর মতিচ্ছন্ন, সবই তো যাচ্ছে। তুই কইলি পশ্চিমের কোঠা নাবাচ্ছে, ওটা কেন? ওটা তো সেদিনের। হলে হবে কি, অন্তরে অন্তরে বিলকুল জখম হয়েছিল, এদিকে রসত্যের শেকরে টান ধরেছে কি হুড়মুড় দুরমুড়। ও তোর কিছু আর থাকবে নি রে। ফৌজু আবার কোমরটা টান টান করে খাড়া হয়ে দাঁড়ায়, কাঁপা কাঁপা ফাঁপা ফাঁপা গলায় বলে, চাঁদু, আমার লাঠিটা একবার দে তো। চাঁদ বেগম লাঠিটা নিয়ে এসে দাঁড়ায়, কিন্তু জামির হাঁ হাঁ করে ওঠে, লড়ি নিয়ে কি করবি? যাবি কথা? হ্যাঁ, যাই একটু, বলে ফৌজু তরবর করে উঠানে নামে। স্পষ্ট দেখা যাচ্ছে হাঁটু কাঁপছে, তবু তরবরিয়ে হাঁটার ধরন দেখে মনে হয় যেন রন পা চড়েছে। ঝোঁকে রোখে পড়ে মরবে এই বুড়ো। বলতে বলতে জামির ছোটে পিছন পিছন, কিন্তু গন্তব্যস্থানের কাজ বরাবর এসেই থমকে দাঁড়িয়ে পড়ে ফৌজু। এ কি, এই বিরাট স্তূপ জমেছে, এ যে পাহাড়! রোদের উল্টো দিকে দাঁড়িয়ে লোমশ ভুরুজোড়া কপালে তুলে ছানি পড়া চোখ কুঁচকে কুঁচকে কেন্দ্রীভূত দৃষ্টি নিয়ে বুঝতে চেষ্টা করে বুড়ো অবস্থাটা কি, কোথায় কি ছিল। কিন্তু কিছুই আর ঠাওর হচ্ছে না। দিকভ্রম হয়ে যাচ্ছে নাকি ফৌজুর? কোন দিকে রাবিশ কোন দিকে পড়ছে, কোনটা পশ্চিম কোনটা দক্ষিণ। মজুররা গেছে জলপানি খেতে, কাজ থেমে রয়েছে। রাজু মল্লিক বিনি পয়সায় খানকতক বর্গা জোগাড়ের তালে এদিক ওদিক উঁকি দিয়ে বেড়াচ্ছিলেন। নাতি ঠাকুরদাকে দেখে অপ্রতিভ হাসি হেসে বলেন, কি ব্যাপার ফৌজু যে, এই রোদ্দুরে বেরিয়েছ কেন হে? আগে এই দেখাশোনা করতে, মুরব্বিয়ানার সুরে বলে ফৌজু। ৮০ বছরের বুড়োর এই মুরব্বিয়ানার ভঙ্গি দেখে হেসে ওঠেন রাজু মল্লিক। বলেন বটে, তা সাবধান বাপু, ইট পাটকেলে হোঁটোচ খেয়ে পড়ো না যেন।
নাতি তো বেশ কাজকর্ম শিখেছে, তুমি আর কি দেখবে। লাঠিটার ওপর ভর দিয়ে বুড়ো দিব্যি সোজা হয়ে দাঁড়ায়। বুড়ো মুখে ব্যঙ্গের হাসি এসে বলে, আজ্ঞে কর্তা, কাজ কামের কিছু দেখতে আসে নাই, এইছি মল্লিকবাবুদের গোড়া খুঁড় দেখতে। রাজু মল্লিক একটু চমকে উঠেই মুচকে হেসে জামিলের দিকে তাকিয়ে ইশারা করেন, অর্থাৎ বুঝেছি বুড়োর ভীমরতি ধরেছে। ওরা কাজের কথা কইছে। ফৌজু লাঠির ডগায় ইট ঠেলতে ঠেলতে এদিক ওদিক এগোচ্ছিল। সামনের দিকে কতগুলি ছেলে সহসা তুমুল কোলাহল করে উঠল, আমি আগে পেয়েছি, আমি আগে দেখেছি, আমি আগে হাত দিয়েছি। কি একটা বস্তু নিয়ে কলহ জুড়েছে। কি ওটা? কি? ফৌজু হুমড়োতে হুমড়োতে এগোয়। কি ওটা দেখতে চাই, কিন্তু নয়, কিছু নয়, খানিকটা চুনবালির চাপড়া, তাতে একটা হাঁটু ভাঙা আর ডানা ভাঙা উড়ন্ত পরিমূর্তির আদ্রা। এই নিয়ে ছেলেগুলির এত ঝগড়া। অবশ্যই আস্ত থাকলে জিনিসটা লোভনীয় হতো, সন্দেহ নেই। নষ্ট হয়েও নষ্ট হয়নি, এখনো তার কোটি বিচ্যুত ওড়নার লাল রঙের আভাস, ভাঙা ডানার গোড়ায় গোড়ায় নীলাভা, ৮০ বছরের পুরনো চোখ, তবু চিনতে ভুল হয় না। বিবদমান পাড়াবদ্দলের ওপর ছোঁ দিয়ে পড়ল বাজ পাখি। ছেলেগুলো চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে, আমাদের জিনিস, আমাদের জিনিস, আহ আহ আমাদের জিনিস নিয়ে নিল এই মিস্ত্রি, আমাদের জিনিস নিয়ে নিলে কেন? জ্বরতপ্ত রোগীর চোখের মতো লাল লাল চোখে তাকায় বুড়ো। বাঁ হাত দিয়ে সেই গুরু ভার বোঝাটাকে বাগিয়ে বুকের ওপর চেপে ধরে রেখে ডান হাতে লাঠি উঁচিয়ে বলে, যা যা, এই যা যা। একেই ছোট ছেলেদের বুড়োয় ভীতি থাকে, তার ওপরেই ক্রুদ্ধ মূর্তি, কিন্তু আশা ছাড়ে না, পিছন পিছন ধাওয়া করে। বর্গার দর নিয়ে রাজু মল্লিকের সঙ্গে জামিলের পটেছে, তাই রাজু মল্লিক স্নেহ বিগলিত স্বরে বললেন, আহা দেখো দেখি ছোড়াগুলোর কাণ্ড, বেচারারা বুড়ো মানুষকে উৎখাত করছে, এই পাজি ছোড়ারা, ছাড়। ছোড়ারা অভিযোগের সুরে বলে, মিস্ত্রি আমাদের জিনিস নিয়ে নিয়েছে। তোদের জিনিস? তোদের আবার কি জিনিস রে? রাজু আর জামির দুজনেরই সন্দিগ্ধ দৃষ্টি পড়েছে ফৌজুর বামপক্ষের দিকে। ওটা আবার কি করিয়েছে বুড়ো? তোদের জিনিস মানে? ওইটা যে পরীটা। পরী? রাজু মল্লিক উঁকি দিয়ে দেখেন, তাই বটে, বালির চাপড়ায় একটা পরী গোছেরই নকশা দেখা যাচ্ছে বটে। ফৌজু ততক্ষণে জিনিসটাকে বুকে আঁকড়ে ধরে দৌড় মেরেছে। পরে কি মরে, হাঁটু দুমড়ে দুমড়ে আসছে, লাঠির উপর যতটা পারে ভর দিয়ে ছুটছে যেন। মনে মনে হাসেন রাজু মল্লিক। গড়ে যাবার সময় উতরে গেছে বুড়োর, তবু পেরানে রস কম নয়। ছেলেপুলের হাত থেকে কেড়ে নেবার আর জিনিস পেলে না, কি না উলঙ্গ পরী। ছোট লোক আর কাকে বলেছে। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট লোক গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।